প্রবাস থেকে যেই আসে তার হাতেই টাকার বস্তা। গেছিলাম এয়ারপোর্টে, তারপর বাকিটা ইতিহাস। এত মানুষ এই রমজান মাসে তা তো আগে জানতাম না। এখানে পা ফালানোর জায়গাটাও নাই। সাথে ছিল আমার ভাগনা, আর তার জীবনটাও আজকে কাহিল। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ব্লগের দ্বারা আমি আপনাদেরকে দেখাবো এই রমজান মাসেও কিরকম ভিড় থাকে এয়ারপোর্টে এবং কি প্রবাসীদের হাতে কি পরিমাণ টাকা থাকে। চলুন ভিডিও শুরু করা যায়। তো ঘুম থেকে উঠে সকাল 9টায় ট্রেন ধরে ফেলি আমরা, আর রওনা দিয়ে দিই ঢাকা মানে এয়ারপোর্টের উদ্দেশ্যে। এখন জানি না এয়ারপোর্টে যাওয়ার পর কি অবস্থা হবে সবার, কারণ আজকের এই গরম তার সাথে রোজা, যে রাখছে সেই বুঝবে। সামনে হলো ঈদ, আর তাই ট্রেনটা পুরাই ফাঁকা। তারপর আমি দুটো টিকিট নিয়ে নিই যাতে আমাদের কোনো কষ্ট না হয়। আর বাহিরের সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলো একটা ব্রিজ, যেটার উপর দিয়ে ট্রেন যায়। আর এই ব্রিজটা হলো গয়েশপুর কাউরাইতের আগে। আসলে এখন পানি নাই, এখানে পানি থাকলে আর সুন্দর দেখা যেত। নিচে নৌকা এবং বাদদানিরা থাকতো, যেগুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগে। তো আমরা 20 মিনিট রানিং থাকার পর চলে আসি শ্রীপুর স্টেশনে। আর এখানেও ট্রেনটা 2 থেকে 1 মিনিট দাঁড়ায়, তারপর আবার রওনা দিয়ে দিই। তো আমার ভাগনা ছিল তার দাদার কাছে। তো শ্রীপুর স্টেশন পার হওয়ার পর সে চলে আসে আমার কাছে। আর আমি ভিডিওর শুরুতেই বলছিলাম যেহেতু সামনে ঈদ তাই ট্রেনটা পুরাই ফাঁকা। তো আমরা প্রায় 1.5 ঘন্টা রানিং থাকার পর চলে আসি টেঙ্গু স্টেশনে। আর এখানে এসে আমাদের ট্রেনটা বসিয়ে দেয়। আর এখান থেকে প্রায় 32 মিনিট পর আমাদের ট্রেনটা ছাড়ে। আর 10 থেকে 15 মিনিটের মধ্যেই চলে আসি আমরা এয়ারপোর্ট স্টেশনে। আর এখানে ট্রেনটা থামার পর আমরা নেমে পড়ি, আর আমার ভাগনাকে কোলে নিয়ে হাঁটা শুরু করি রিক্সা নেওয়ার উদ্দেশ্যে। আর এখানে এসে শুরু হয়ে যায় ফাজলাম, মানে এখান থেকে এয়ারপোর্টে যেতে 2 মিনিট লাগবে না, আর রিক্সা ভাড়া চায় 250 টাকা। তো তারপর আমরা এয়ারপোর্ট পর্যন্ত নিই নাই, আমরা রিক্সাটা নিয়ে নিই মেইন রোড ফ্লাইওভার পর্যন্ত। আর এখান থেকে রিক্সাতে নেমে মেইন রোডটা খুব সাবধানে পার হই, কারণ এটা সিটি আর চারদিকে চোখের পলকে গাড়ি চলে আসে। আর মেইন রোডটা পার হওয়া মানেই এয়ারপোর্টে ঢুকে পড়া। তো মেইন রোড পার হয়ে এখন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম খুব রিল্যাক্সে, কারণ এখন কোনো যাই ঝামেলা নেই। আর এখান থেকে একের পর এক গাড়ি বের হচ্ছে, কারণ একটু আগেই মালয়েশিয়া এবং কুয়েতের একটা বিমান টেক অফ করছে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসি টার্মিনাল 2 তে। আর এখানে আসার পর এত মানুষ যা বলার মতো না, আর এত লোক আমার ভাগনা দেখে পুরাই এদিকে তাকাও, সেই শুধু কথাগুলো শুনি কিন্তু কোনো উত্তর দেয় না। আসলে ছোট মানুষ, আর ফার্স্ট টাইম এত লোক একসাথে দেখছে, হয়তো কিছুটা ঘাবড়িয়ে গেছে। আর ফার্স্ট টাইম এত দূরে তাকে নিয়ে আসছি এতটুকু জার্নি করে। আর এই টার্মিনাল 2 তে যে আসছি এটা আমরা অনুমানের ভরে আসছি, কারণ এখনো আমাদের ভাইয়ার সাথে যোগাযোগ হয়নি কালকে রাত্রের পরে। আর এই টার্মিনাল 2 তে প্রায় 2 ঘন্টার মতো দাঁড়িয়ে থাকি, কিন্তু কোনো কিছুই পাইনি। তারপর হঠাৎই ভাইয়ার ফোন আসে, আর ভাইয়া বলে 1 নাম্বার টার্মিনালে যেতে। তারপর 2 নাম্বার থেকে চলে আসি 1 নাম্বারে, আর এখানে এসে দেখি 1 নাম্বার পুরোই ফাঁকা, মানে ওখানে থেকে এখানে কিছুটা মানুষ কম। আর তারপর প্রায় এখানে 3টা পর্যন্ত দাঁড়িয়ে থাকি, আর ভাইয়াকে দেখতে পাই। তারপর ইয়ামিন আমার চলে যায় সুজা তার আব্বুর কোলে। আর এমিন তো তার আব্বুর কোলে গিয়ে পুরো টাস্কি খেয়ে যায়, কারণ এমিনের যখন 27 দিন চলতেছে তখন তার আব্বু তাকে রেখে বিদেশ চলে যায়। আর এখন প্রায় 3.5 বছর মাত্র আসছে। আর তারপর আমরা মাল সামানা বের করে বাহিরে দাঁড়াই আমাদের গাড়ি ঠিক করার জন্য। আর বড় ভাইয়া আর এমিনের দাদা একটা গাড়ি ঠিক করে ফেলে। তো আমরা এখন সেই গাড়ির অপেক্ষায় আছি। আর একটা কথা বলি, আমি শুধু বাহির থেকে শুনছিলাম যে এয়ারপোর্টে ঢোকার পর সব জিনিসের দাম নাকি বেড়ে যায়, আর এখন দেখি এটা একদমই সত্যি। আর অন্যদিকে বাপ ছেলে কি মিল, দেখা হয়েছে মাত্র 5 মিনিট, এখনই এত ভালোবাসা। আসলে রক্তেরই একটা আলাদা টান আছে, এটাই তার প্রমাণ। তো ওখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমাদের গাড়ি নিয়ে চলে আসে, আর আমরা মাল সামানা তুলে গাড়িতে উঠে পড়ি, আর বিসমিল্লাহ বলে রওনা দিয়ে দিই বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। তো আজকের ব্লগ এতটুকুই। ভিডিওটি বিন্দু পরিমাণ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা, শেয়ার করে তোমাদের ফ্রেন্ডকে দেখাবা। যারা যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটা ঘোরার অনুরোধ রইল। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ নিজে ভালো থাকবেন এবং কি পরিবারকে ভালো রাখবেন।